প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বিনিয়োগে কেন আস্থার সংকট। আর এই আলোচনায় অতিথি হিসেবে আমরা স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক বিজিএমইএ, আমার একেবারেই ডানে। এরপরে রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, প্রফেসর ও ডিরেক্টর, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করবার আগে একটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে দেখেন, দেশের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে স্থবিরতা দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হয়েছিল, বিশ্বাস তৈরি হয়েছিল যে না, এবার বুঝি সেই মেঘ কেটে গেল। কিন্তু সেটি না হয়ে বিগত দিনের যে অচলায়তন, সেটি এখনও একরকম দানা বেঁধে বসে আছে এবং অনেক জায়গায় সেই সংকট প্রকট হয়েছে। যদি ব্যাংকের ক্ষেত্রে বলি, ব্যাংকগুলোকে এই যে সরকারের পক্ষ থেকে একীভূতকরণ করবার যে উদ্যোগ নিয়েছে বা সেই প্রক্রিয়ায় এগিয়ে চলেছে, সেখানটাতে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার সংকট। বিনিয়োগকারী যারা, তাদের পরিবেশ, তারা বলছে বিনিয়োগের পরিবেশ নাই, তারা নানান ইস্যু সামনে নিয়ে এসছেন। আবার যে বিনিয়োগ আছে সেখান থেকেও যদি রপ্তানি বাণিজ্যের কথা আমরা বলি, সেই রপ্তানি বাণিজ্যেও কিন্তু একটি ভাটার চিত্র আমাদের সামনে উঠে আসছে। একইভাবে নতুন বিনিয়োগ একেবারে নেই বললেই চলে। যদি আমরা আমাদের ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্টের চিত্রটা আমরা দেখি, তাহলেই দেখব যে আসলে গত এক বছরে বা গত 1.5 বছরে কতটি এলসি বা ঋণপত্র খোলা হয়েছে ক্যাপিটাল মেশিনারিজের, এবং এই ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্টের উপরেই নির্ভর করে আসলে দেশে বিনিয়োগ কতটা হচ্ছে কি হচ্ছে না। আর এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই যেতে চাই ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক বিজিএমইএ। আপনার কাছে জানতে চাই, আসলে আমাদের, আপনি যে সেক্টরকে নেতৃত্ব দিচ্ছেন, তৈরি পোশাক শিল্প, সেখানটাতে আমরা শুনেছি যে টেকনোলজি ট্রান্সফার হবে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আসবে, বাংলাদেশের শ্রম সস্তা, সেটির একটি সুযোগ আন্তর্জাতিক যারা বায়ার তারা নিতে চায়। সেক্ষেত্রে আসলে কতটা, আসলেই কি আস্থা আছে, না বিনিয়োগ আসছে, না সেখানে কোনো ভাটা আছে? ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা দর্শক যারা বাংলাদেশের এবং দেশের বাইরে যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটার অ্যান্সারটা আপনি অনেকটা দিয়ে দিয়েছেন। সেটা কিভাবে বলবো, সেটা হলো যে শুনছি আসবে, শুনছি হতেও পারে না হতে পারে, আসবে আসে তো নাই। আজকে গত 17টি বছর যেটা নিয়ে আমরা সবাই কথা বলি, এবং আমাদের এই গত 5ই আগস্টে যে বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে পলিটিক্যাল পার্টি তো আছেই, এরপরেও সাধারণ মানুষদের রাস্তায় নেমে গিয়েছে এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে ছোট ছোট শিশু বাচ্চারা সহ। কেন? এই বাংলাদেশকে যে পরিস্থিতি চলছে, এটা থেকে পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করার জন্য 5ই আগস্ট হলো, নতুন সরকার আসলো, অনেকের আশা ছিল তারা করতে পারবে। আমি এখনো আশাবাদী পারবে, বাট প্রত্যেকের সময় প্রয়োজন। আজকে আমরা যে এখানে অনুষ্ঠানে আসলাম, সে আশাটা স্টার্ট করেছি 12টা থেকে, একটা প্রোগ্রাম শুধু 1 ঘন্টা কিন্তু এখানে আসতেই চলে গেল। এটা ডিউএইচএস বারিধারা থেকে আমরা মোচাকে আসলাম। এই যে ব্যবসা বাণিজ্য চলতেছে, আমরা আলোচনার আগেই জাহিদ ভাইয়ের কথা বলতে ছিল যে ব্যাংকে 2 কোটি টাকা দিতে পারে না। 2 কোটি তো দূরের কথা, অনেক সময় তো 2 লাখ টাকাও দিতে পারে না। আমরা যারা এক্সপোর্ট করি, এক্সপোর্টটা টোটালি ব্যাংকের সাথে রিলেটেড। আমরা বায়ার থেকে একটা এলসি অথবা কন্ট্রাক্ট পাই, সেটা ব্যাংকে লিয়েন করি। কোনো ডলার আর টাকা কিন্তু এই মুহূর্তে আসে নাই। তাহলে বাংলাদেশে ওই পরিমাণ অর্থ থাকলে আমরা ব্যাক টু ব্যাক করে দিই। এই ব্যাক টু ব্যাক করার জন্য ডলার প্রয়োজন। আমাদের কি আসলে এই রিজার্ভ কি ছিল? তাহলে এখানে একটা বাধা আছে। আমরা এই সরকার আসার পরে, বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, ইউনূস সরকার যিনি চালাচ্ছেন, তারা আসার পরে কিন্তু অনেক দিনই আমাদের এলসি মোটামুটি বন্ধ ছিল।
এরপরে যে যে ব্যাংকের সক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে শুরু করেছি, একটা চলমান প্রক্রিয়া যখন বাধাগ্রস্ত হয় সেটাকে পুনরুদ্ধার বা আগের জায়গায় যেতে হলে, ফর এক্সাম্পল আমি আপনি হাঁটছি, আপনার থেকে কোনো কারণে 10 পাও পিছিয়ে চলে গেলাম, আপনাদের আগে যেতে হলে তাহলে আমাকে কিন্তু 20 পা দিতে হবে, কারণ 10 পাও তো লাগবে, আমি আপনার হাঁটছেন 10 পা আবার করতে, তাহলে আমরা কি এই সময়টা তো পাইনি। এক, দ্বিতীয়ত বর্তমান সরকার এসে আমরা দেখলাম যে সামিটের নামে বিভিন্নভাবে বিদেশি বিনিয়োগদের আহ্বান করে এনেছে, দেশের অনেক টাকা খরচ করেছে, চেষ্টা করেছে, সবাই কমিটেড করব। এই করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ কিন্তু বাংলাদেশ সৃষ্টি হয়নি। সেই পরিবেশটা কি? সেই পরিবেশটা হলো এই সরকারের যে নীতি চলতেছে এখন, তাদের টেনিয়র কিন্তু 1.5 বছর বা 1 বছর 1.5 বছর, যেটা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যারা ইনভেস্ট করে তাকিয়ে আছে যে নির্বাচনে কি হয়, যেহেতু বাংলাদেশের অনেকগুলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক এবং অনেকগুলি ধাপ আমরা দেখেছি। নির্বাচনের সময় একটা সহিংস পরিস্থিতি গড়ে ওঠে, যেহেতু এখানে বিভিন্ন দল মত আছে। এক, দ্বিতীয়ত নির্বাচন হওয়ার পরে নতুন গভর্নমেন্ট আসলে ওই নতুন গভর্নমেন্ট যারা আসবে তারা আদৌ তাদের নীতি অনুযায়ী চলবে কিনা। আমরা দেখেছি অতীতে এক সরকার আসলে আরেক সরকার নীতিগুলি সব অফ হয়ে যায়, নতুন করে শুরু করে। সমস্ত ইনভেস্টর যারা ফরেন যারা ইনভেস্ট করবে তারা বসে আছে নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, তখন তারা একটা আস্থার জায়গা ফিরে পাবে। অন্তত এখানে পরিবেশের সমস্যা কোথায়? পরিবেশ, আমি পরিবেশের কথা বলছি, পরিবেশ আরেকটা আসবে। প্রথমে কেন আস্থা সংকটে আছে? নাম্বার 1, বিদেশিরা বিনিয়োগ করছে না, আদৌ নির্বাচন প্রপারলি হবে কি না। আপনারা ইতিমধ্যে দেখছেন বিভিন্ন পত্রপত্রিকা টিভিতে যে নির্বাচনে অনেকে অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমরা বিশ্বাস করি নির্বাচন হতে হবে, হয়ে যাবে। নির্বাচন হওয়ার পরে গভর্নমেন্ট যারা আসবে তাদের নীতির উপর নির্ভর করে ফরেন ইনভেস্টর আদৌ কতদিন আসবে, কি আসবে। আর যারা লোকালি আমরা যারা আছি, আমরা যে ইনভেস্ট করব নিশ্চয়তা কোথায়? এই নিশ্চয়তার মধ্যে পরিবেশ যেটা বলছেন, আমরা কিন্তু গত সরকারের আমলেও কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ আমরা পাই নাই, আমরা পর্যাপ্ত গ্যাস কিন্তু পাই নাই। গ্যাস লাইন আছে, প্রেশার নাই, বিদ্যুৎ লাইন আছে কিন্তু বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ আসে না যায় সেটা বলতে পারি না। তাহলে বিদ্যুৎ গ্যাস দুইটা বড় ধরনের অন্তরায় হলো আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো আপনি দেখেন পরিবেশ করবে, আমরা দেখতেছি এটা চট্টগ্রাম বোধ একটা লাভজনক প্রতিষ্ঠান, সেই লাভজনক প্রতিষ্ঠানে কথাবার্তা ছাড়াই তারা আবার 47% ট্যাক্স বাড়িয়ে দিল। তাহলে এই ইফেক্টটা তো পড়তেছে আমাদের উপর আইসা, কারণ আমরা যখন বিএল নিব, আমরা এক্সপোর্ট করব, আমাদের খরচ হতো 5,000 টাকা, এখন হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা খরচ করে বায়ার থেকে যে আমি টাকাটা পাচ্ছি, আমার যে প্রত্যেক বছরে আমাদের মিনিমাম ওয়েজ অ্যাজ পার আমাদের গভর্নমেন্ট এবং লেবার ল অনুযায়ী আমাদের প্রতি বছর 9% ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে 9% দিয়ে আমাদের জ্বালানি খরচ বেড়ে আমাদের গ্যাসের সংকটে পড়ে আমরা গ্যাস টিকাইতে পারবো কিনা, এই জন্য একটু অনিশ্চয়তা যাচ্ছে। আমরা আসবো আবার আপনার কাছে আলোচনায়। এবার যেতে চাই ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনার কাছে। আপনি একজন গবেষক, নিয়মিত ব্যাংকের একজন পরিচালক এবং শিক্ষকতার পাশাপাশি আপনি সব দিকে আর্থিক খাতের নজর রাখেন। এই যে সংকটের কথা বলা হচ্ছে, আদৌ সংকট না আস্থাহীনতা না নীরবতা না স্থবিরতা, কিভাবে দেখছেন আপনি? না, আপনাকে ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা আয়োজন করার জন্য এবং এই বিষয়ে একটি অবতারণা করার জন্য। এটা আসলে একটি সামষ্টিক বিষয় হিসেবে ধরতে হবে, কারণটা হচ্ছে এটা তো একটি সামষ্টিক অর্থনীতির বিষয়। আপনি নিজেও জানেন যে বিনিয়োগে যে স্থবিরতা, তবে বিনিয়োগ এটা হতেই হবে। যে বা যারা ইতিমধ্যে আমাদের সম্মানিত সহ আলোচক তিনি বললেন যে দেশীয় বিনিয়োগকারী তারাও বিনিয়োগ করছেন না, বা বিদেশি বিনিয়োগকারী তারা হয়তো আস্থাহীনতায় ভুগছেন যে দেশে বিনিয়োগ করলে তাদের বিনিয়োগটা সুনিশ্চিত থাকবে কিনা, এবং এখানে কোনো ধরনের ঝুঁকি তো থাকবেই, বিনিয়োগের সাথে তো ঝুঁকি সহ অবস্থান করে, কিন্তু সেই ঝুঁকিটা সহনীয় পর্যায়ে থাকবে কিনা সেটা কিন্তু তাদের বিবেচ্য বিষয়। কারণ বিনিয়োগের সাথে হচ্ছে যখনই আপনি রিটার্নের কথা চিন্তা করেন, এখানে তো ঝুঁকি থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যে স্থবির পরিবেশ, এটা কি
অবস্থায় বা কতদিন ধরে চলছে বা কতদিন ধরে চলবে এবং ভবিষ্যতে এখান থেকে আসলে উত্তরণের উপায়টা কি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের মুক্তবাজার অর্থনীতি, এখানে তো আসলে যে জিনিসটার চাহিদা আছে সেটা কিন্তু উৎপাদনকারীরা উৎপাদন করবেন। এটা তাদের হলিস্টিক অ্যাপ্রোচ। তারা মুনাফা কম হোক বেশি হোক, ঝুঁকি কম হোক বেশি হোক, তাদের তো আসলে যে তার কারণটা হচ্ছে তারা ব্যবসায়ী করেন। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু ভাইয়ের সাথে আমরা ওখানে যখন বসে কথা বলছিলাম, তো উনি বলছেন যে আমি বললাম কেমন আছেন, তো উনি বলছেন হ্যাঁ জোর করে ভালো আছি। তো আমি বললাম যে আপনাকে ভালো থাকতেই হবে, কারণটা হচ্ছে আপনারা যারা উদ্যোক্তা, আপনার অধীনস্থ হয়তো ৩, ৪, ৫ হাজার কর্মচারী কর্মকর্তা তারা আপনার ফ্যাক্টরিগুলোতে কাজ করেন, এবং আপনি যদি ভালো না থাকেন আপনি হয়তো এই দেশ থেকে চলে যেতে পারেন, আপনার হয়তো সেই সামর্থ্য আছে, আপনি কারখানা বন্ধ করলেও হয়তো আপনার জীবনযাত্রার হয়তো কোনো ক্ষতি হবে না, মানের হয়তো ক্ষতি হবে না, বাধাগ্রস্ত হবে না। কিন্তু আপনি যদি ফ্যাক্টরিটা বন্ধ করে দেন, আপনার অধীনস্থ যে কর্মচারী কর্মকর্তা শ্রমিক ভাই বোনেরা আছেন তারা কি করবেন? তারা তো বেকার হয়ে যাবেন। তো সুতরাং আপনাদেরকে জোর করেই ভালো থাকতে হবে। এই জনগণের জন্যই কিন্তু আপনাদেরকে ভালো থাকতে হবে। এদেশের অর্থনীতি, এদেশের সমাজ, পরিবেশ, প্রতিবেশ সকল কিছুর জন্য হচ্ছে উদ্যোক্তা শ্রেণী যারা আছেন তাদেরকে ভালো থাকতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আস্থাহীনতার সংকট তো আছেই, কিছুটা আছে। কারণটা হচ্ছে বর্তমানে যে সরকার বিগত বছরের জুলাই আন্দোলনের পরে যারা দায়িত্ব নিলেন, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কিন্তু মূল দায়িত্ব আসলে আমরা দিয়েছি বা জনগণের প্রত্যাশা হচ্ছে ৩টা জায়গায়। একটা হচ্ছে যে সংস্কার করতে হবে, একটা হচ্ছে বিচার করতে হবে, এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আবার ক্ষমতা বা দায়িত্ব এটা হস্তান্তর করতে হবে। তো এখন এই ৩টা প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন বর্তমান সরকার যাচ্ছিলেন বা যাচ্ছেন এখনো, তখন কিন্তু তাদের পরিবেশ বা তাদের যে পথ চলাটা এটা সুমসৃণ ছিল না। পথে পথে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা প্রতিদিন, বিশেষ করে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিনই দেখেন চলন্ত বাসে আগুন, কোনো একটা গাড়ি কোথাও দাঁড়িয়ে আছে সেখানে আগুন, মেট্রো রেলের উপর এরকম একটা গর্বের ধন আমাদের, হাজার হাজার মানুষ কি পরিমাণ যে এখান থেকে উপকৃত হচ্ছেন, এগুলো কিন্তু আমাদের টাকাতে পরিশোধ করা হচ্ছে, ঋণ নিয়ে কিন্তু এই সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে হয় ড্রোন এসে পড়ছে, অথবা দেখা যাচ্ছে ওখানে ককটেল হয়তো কে বা কারা রেখে দিয়েছে, এটা সাবোটেজ কিনা এটা হয়তো যারা সংশ্লিষ্ট মহল তারাই কিন্তু ভেবে দেখবেন। কিন্তু এই সমস্ত কিছু যদি সরকারকে আমরা দায়িত্ব দিলাম যে আপনারা এই পরিবেশটা সুনিশ্চিত করুন, আপনারা বিনিয়োগ বা দেশের অর্থনীতি এটাকে এগিয়ে নিয়ে যান, আবার সাথে সাথে আমরা আমাদের মধ্য থেকে একদল মানুষ যখন তাদেরকে পাটা টেনে ধরি, পিছন দিক থেকে জাপটে ধরি, যেন আগাতে দেব না। ভাই তো একটা ফর্মুলা দিলেন যে আপনার 10 পা আমি পিছিয়ে আছি, এখান থেকে আগানোর জন্য আমাকে 20 কদম আগাতে হবে। তো 20 কদম তো দূরের কথা, আমি 2 কদম যেতে না যেতেই আমাদের অনেক মানুষ, আমাদের দেশীয় মানুষ, তারা হচ্ছে দেশে প্রোপাগান্ডা চালাচ্ছে, বিদেশে বসে প্রোপাগান্ডা চালাচ্ছে, এদেশের দারিদ্র্য এটা বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, এখানে ঝুঁকি বেড়ে যাচ্ছে, এখানে বিনিয়োগ যাতে না হয়, সমস্ত কিন্তু নেগেটিভ যে প্রোপাগান্ডা, এগুলো কি থেমে আছে বলুন? থেমে নেই। সুতরাং আমাদের দেশীয় উদ্যোক্তা যারা আছেন তারা তাদের স্বার্থে বিনিয়োগ করবেন, এটা যেভাবে সত্যি, বিদেশি বিনিয়োগকারীরা তাদের আসার কথা। এখানে ট্রেডিশনাল থিওরি অফ এফডিআই আপনি নিশ্চয়ই ভালো জানেন, সেই অনুযায়ী কিন্তু এটা হওয়ার কথা। কারণ আমাদের এখানে কিন্তু যে ন্যাশনাল রেট অফ রিটার্ন, জিডিপি গ্রোথ রেটে যদি বলি, এখনো কিন্তু প্রায় 4-5%, 5-6% যদি আমরা গড়ে ধরি। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হয়তো আরেকটু বেশি, অনেক সেক্টরে কম, গড়ে হয়তো 4-5%। সুতরাং উৎপাদনমুখী যে সেক্টরটা আছে সেখানে যদি 6-7% যদি রেট অফ রিটার্ন আসে, এই যে সমস্ত উন্নত দেশের কথা বলি, ওই সমস্ত দেশে বিনিয়োগে কিন্তু রিটার্নের পরিমাণ খুবই কম। আমেরিকার কথা বলেন, সৌদি আরবের কথা বলেন, জাপান জার্মানির কথা বলেন, ওদের কিন্তু রেট অফ রিটার্ন হচ্ছে 2%, অথবা কোনো কোনো বছর নেগেটিভও হয়ে যায়। তো সুতরাং 1-2% ওখানে রেট অফ রিটার্ন, তারা যদি স্বদেশী ওখানে বিনিয়োগ করে তাহলে 2% ওখানে রিটার্ন পাবে। তারা যদি একটু ন্যূনতম ঝুঁকি নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করেন তাহলে এখানে 6-7% কিন্তু এখানে রিটার্নের সম্ভাবনা আছে। আমরা একটু আশাবাদীও বটে, কারণ বর্তমানে কিন্তু আমরা দেখতে পেলাম যে বেশ কিছু কর্তৃপক্ষ, বিদেশি বিনিয়োগকারী, তারা আমাদেরকে বন্দর এবং হচ্ছে আরো বেশ কিছু সেক্টরে বিনিয়োগ করার জন্য চুক্তি সাইন করেছে। তো সুতরাং
আমরা সামষ্টিকভাবে আশান্বিতই থাকতে চাই যে এদেশে যেহেতু প্রচুর মানে হিউজ একটি মার্কেট আছে, জনমানুষ আছে, তাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আরো অনেক জিনিস আমদানি করতে হয়। এগুলো উৎপাদনের সাথে অবশ্যই আমাদের স্বদেশি বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন এবং এই দেশের সেই আশাবাদ ব্যক্ত করে মানে আপাতত বিরতি বেগবান দেওয়া করবেন। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার এটা কাজ করছে, বের হয়ে যাচ্ছে বারবার। এটা এমনও হতে পারে পুরোনোতেই তো অভ্যস্ত, নতুনে মানিয়ে নিতে পারছে না। দেখছেন বের হয়ে যাচ্ছে না। আপনি যেটা কোটে লাগিয়েছেন এটা আরেকটু এদিকে আনেন, তাহলে তো এটা কি প্রত্যেকের জন্য আলাদা? ইয়া ভাই একটু কথা বলেন তো। না, শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন মনে একটু বেটার। এটা আসলে উপরেই থাকে, আপনি তো কানে নিচ্ছিলেন, যার কারণে আপনার শুনতে অসুবিধা হচ্ছে। ওকে, ওরা যেভাবে দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ভিতরে দেওয়াতে মনে হয় বের হয়ে আসতেছে। পারফেক্ট পজিশনটা হচ্ছে উপরে। হোসেন ভাই, এবার আমরা গার্মেন্টস নিয়ে আপনার সাথে কথা বলবো, যে গার্মেন্টস কি অবস্থায় আছে, গার্মেন্টসের বিনিয়োগ, এক্সপোর্ট কেমন আছে, এবং সেখানে যে আস্থাহীনতা সেটি কমতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় বিনিয়োগে কেন আস্থার সংকট। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে পেয়েছি। আজ রয়েছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক BGMEA, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অধ্যাপক এবং পরিচালক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমি আবার ডক্টর রশিদ আহমেদ হোসাইনি আপনার কাছ থেকে একটু আসতে চাই। এই যে আপনারা, আমরা হর হামেশা শুনছি বা বলছি যে স্থবিরতা বা কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না, সেক্ষেত্রে আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের বর্তমান অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার আলোচনার শেষ প্রান্তে আসছিলাম এই জায়গাটায়, যে রপ্তানি এটা চলমান প্রক্রিয়া। কারণ আমরা যে এক্সপোর্টটা করি, এক্সপোর্টটা আমাদেরকে মিনিমাম 6 মান্থ আগে কিন্তু অর্ডার ফাইনাল হয়ে যাচ্ছে। আমরা তখন প্রাইজিং করে ফেলতেছি। তারপর প্রাইজিং করে ফেলি 6 মাস আগে, যে আমি এই গুডসটা তুমি আমাদের নিতে হলে আমাকে FOB প্রাইস দিতে হবে, তুমি আমাকে $6। এই $6 মধ্যে ক্যালকুলেশন করে ওই মুহূর্তে আমার র মেটেরিয়ালসের প্রাইস কী হবে, শ্রমিকের বেতন কী যাবে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইউটিলিটি সব হিসাব করে কিন্তু আমরা একটা CM নির্ধারণ করে দিই। এখানে ব্যাংক ইন্টারেস্টও আসে। কিন্তু যখন এটা কিন্তু 360 দিন না, বছর 360 দিন হলেও আমরা কিন্তু 300 দিন ক্যালকুলেট করি। 60 দিন 52 সপ্তাহ শুধু নাই, এর মধ্যে আমাদের ঈদ, চাঁদ, রোজা সবই কিন্তু আছে। যখনই ফ্যাক্টরিগুলি চলতে গিয়ে হোঁচট খেয়ে যায়, ফর এক্সাম্পল 5ই আগস্টের পরে গার্মেন্টস সেক্টরে যে একটা অস্থিরতা আসছিল, সেই অস্থিরতায় কিছু উদ্যোক্তা যে কোনো কারণে দেশ থেকে বেরিয়ে গেছে, অনেকের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এটা রাজনৈতিক কারণে কিন্তু হয়ে গেছে। সেখানে বড় বড় যদি 20টা ফ্যাক্টরি বন্ধ হয়, 20টা শ্রমিক কিন্তু 1 লক্ষাধিকের উপরে। তাহলে এই যে বন্ধ হওয়ার কারণে আমার ফ্যাক্টরির পাশে ফর এক্সাম্পল বেক্সিমকো, এটা এক্সাম্পল দিচ্ছি, বেক্সিমকো যদি বন্ধ হবে তাহলে ওই শ্রমিকগুলো কিন্তু আমার শ্রমিক কাজ করতে দিচ্ছে না। ওখানে শুধুমাত্র বেক্সিমকো ক্ষতিগ্রস্ত না, এটা টোটাল সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ তারা একটা তাদের দাবি আদায়ের জন্য অন্যদেরকে নিয়ে যাচ্ছে। আমার যে 360 দিন কেউ বেতন পে করতে হবে, আমাকে 360 দিনে গ্যাস লাইন কারেন্ট বিল দিতে হবে, কিন্তু আমি কিন্তু এ দিয়ে 15 দিন 20 দিন প্রোডাকশন করতে পারলাম না। এই প্রোডাকশন না করার কারণে আমার প্রতিদিন কিন্তু 20 লাখ করে পিছনে চলে যাচ্ছি আমি, একটা বিশাল অঙ্ক এসে দাঁড়ায়। আর এই শুধু অর্থ না, এই 20 দিন না করার কারণে আমার ওভারলেপিং হচ্ছে। আমি এই 20 দিনে 1 লক্ষ 20 বা 2 লক্ষ 20 আমি প্রোডাকশন করতাম, আমি 20 লাখ করতে 2 লাখ করতে পারলাম না, কিন্তু আমি পরবর্তীতে 24 ঘন্টা তো 48 ঘন্টা করতে পারবো না। এখানে আমাদের কমপ্লায়েন্স আছে, এখানে আমাদের অ্যাকোয়াডাইলার ছিল আগে, এখন RSC আছে, তাদের কিছু বাইন্ডিং আছে, আইএলওর কিছু বাইন্ডিং আছে। আমরা চাইলেও কিন্তু ওভারনাইট কিছু করতে পারি না। তাহলে ফ্যাক্টরি কিন্তু আসতে সক্ষমতা হারিয়ে ফেলে।
2 নম্বর যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হলো যখনই দেশে একটা উত্তপ্ত পরিস্থিতি আসে, বায়াররা কিন্তু আস্তে অর্ডারগুলি শিপ করে ফেলে। এখন আমাদের কিছু অর্ডার ক্যান্সেল করে ফেলে, আমরা এটা বলতে পারি না যে ক্যান্সেল শুনে ব্যাংক, বাই তো ব্যাংক নিয়ে কাজ করে, এখানে আর ইনভেস্ট করা যাবে না। তারা আদৌ যে ইনভেস্টার সিকিউর কিনা। আর ভাই তুমি তো ইনভেস্ট করছো 100 কোটি টাকা, তুমি যদি এখন আরো 10 কোটি টাকা না দাও, তখন 100 কোটি তো প্রসেস অফ করে হয়ে যাচ্ছে, তখন আর 10 কোটি দিতে যাচ্ছে না। তখনও কিন্তু চলে আসে এখানে হোঁচটটা। এবং এই যে স্থবিরতা কেন আসলো, আমরা দেখেন 5 আগস্টের পরে কিন্তু আমাদের কিছু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিছু এয়ার শিপমেন্ট করতে হয়েছে, কষ্ট কিন্তু বেড়ে গেল। এয়ার শিপমেন্ট করা মানে আমার সিএম নাই, থাকবে না একদম, কিন্তু আমি এটা ব্যাংকে বলতেও পারি না, কারণ ব্যাংকের বললে ব্যাংকে তখন তারা ইনভেস্ট করবে না। তখন আমরা এই যে কোনোভাবে হোক ধার করে দেনা করে মালটা এয়ার শিপমেন্ট করে কিছু আমরা 70% কাভার করি, এক্ষেত্রে আসতে ফ্যাক্টরি সক্ষমতা হারায়। যখনই একটা ফ্যাক্টরি আপনি শিপমেন্ট করতে পারবেন না, বায়ার কিন্তু পরবর্তী অর্ডার কিন্তু ওইভাবে স্মুথ আর প্লেস করবে না। দ্বিতীয়ত হলো এই 5 আগস্টের পরে কি হবে, এই হবে চিন্তা করে কিন্তু আস্তে যে অর্ডারগুলি 5 দিনের ছিল 15 দিন 20 দিন 1 মাস ডিলে করে দিছে। সেই অবস্থা থেকে কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত হয়নি, কারণ ওই 5 আগস্টের পরে একটু আমরা আগাচ্ছিলাম, টাস করে চলে আসলো কি আমাদের টেরিফ, এই ইউএসএর টেরিফ। ইউএসএর টেরিফের কারণে আমরা কিন্তু সিএম না বা এফওবিতে অনেক ডাউন হয়ে গেছে। কেন? একটা হলো যে অর্ডারগুলি চলমান ছিল, আগে আমি 3 মাস প্রোডাকশন করতাম, কিন্তু এই টেরিফটা তো ইউএসএ মাল যাওয়ার জন্য 2 মাস লাগে, তাহলে ওখানে ঢুকার সাথে দিলে টেরিফটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে ওই ডেট থেকে, শিপমেন্ট ডেট থেকে শুরু হয়ে গেছে। আপনি যে শিপমেন্ট আগে করতে পারেন সেফ হয়ে গেলেন, পরে যাবে এই টেরিফ কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেলো, তাহলে সেখানে তারা কিছু অর্ডার কমিয়ে দিছে। কারণ যারা মেনলি ভোক্তা যারা কিনবে, তার তো অর্ডার দিয়ে 10 লাখ 10 লাখ সেল হবে না এখন, যেহেতু ওখানে দাম বেড়ে গেছে। আর চায়না এবং ইন্ডিয়ার উপরে শুল্ক বেড়ে দেওয়ার কারণে আমরা ইউরোপে একচাটিয়া মার্কেট ছিল আমাদের, তখন চায়না এবং ইন্ডিয়া তারা গেল ইউরোপে চাপ দিয়ে তারা লো প্রাইজে কাজ নিয়ে দিল। তাহলে এখন তারা বললে তুমি পারবে না কেন? সেখানে আমরা আমাদের মার্কেট হারিয়েছি অনেকটা। আমরা 15 দিন চেষ্টা করতেছি, বাট যদি ওখানে যেতে হয় তারা কিন্তু রেফারেন্স নিয়ে আসে। যদি চায়না বা ইন্ডিয়া করতে পারে $4, তুমি কেন এটা $5 চাচ্ছ? তাহলে এখন চায়না আর ইন্ডিয়ায় তাদের প্রচণ্ড ব্যাকওয়ার্ড লিগেজ আছে, আমরা যেটা ব্যাকওয়ার্ড পর্যাপ্ত আমাদের নাই। আমরা চায়না এবং ইন্ডিয়াতে অনেক র মেটেরিয়ালস আনি, এখন তাদের যেহেতু প্রডিউস তারা করে এবং টেরিফে তাদের গভর্নমেন্ট তাদের অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, আমরা এলডিসির কারণে কিন্তু আমাদের সুযোগ আমরা পরিহার করে নিচ্ছি, তাহলে আমরা টিকে থাকতে পারছি না। এলডিসি থেকে উত্তরণের কারণে আপনারা সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে, মানে যেভাবে হওয়ার কথা ছিল। আমরা তো এখন এটা আর একটা লম্বা আলোচনা এলডিসিতে আসবে, কারণ আমরা এলডিসি যাওয়ার জন্য আমরা সবাই যেতে চাই, কিন্তু আমি যদি প্রশ্ন আমরা প্রিপারেশন কি আছে এখন পর্যন্ত ম্যানিপুলেট করে গেলে তো হবে না। আপনি বলতে চাচ্ছেন যে আসলে এখনো পর্যন্ত যে ধাক্কাগুলো এসছে আমাদের, এর মধ্যে আরেকটা রয়ে গেছে, সেটা নির্বাচন কি হবে, কে আসবে, তাদের নীতি কি হবে, এখনো কেউ কিন্তু নির্ধারণ করতে পারছে না। সেই আলোচনা আমরা আবার আসবো আপনার কাছে। যার কারণে আমাদের কিন্তু আসলে ওয়াটার ফ্লো যেটা হওয়ার কথা সেটা এখন পর্যন্ত যায়নি। আমরা আবার ফিরবো আপনার কাছে। জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, যেটি উনি বলছিলেন যে আপনারা যখনই কোনো কোম্পানি বা বায়ার অর্ডার কমিয়ে দেয় বা স্লো হয়ে যায়, তখন আপনারা ব্যাংকিং সেক্টরে যারা আছে তারা এই ঋণ ফ্লোটাও স্টপ করে দেয়। আসলে ব্যাংকে কি এখনো টাকার সংকট, ডলারের সংকট বা এলসি করবার সক্ষমতা নাই, এরকম পরিস্থিতি আছে, নাকি কোনো কারণে তার উল্টো কোনো কিছু ঘটছে? না, এখানে একটা তো আসলে আরেকটার সাথে সরাসরি অঙ্গাঙ্গিভাবে আসলে জড়িত। কারণ হচ্ছে ব্যাংকিং বিজনেসটা তারা আসলে নিশ্চয়তা চায় যে পরিমাণ তারা হচ্ছে এখানে এলসি বা এখানে গ্যারান্টি দিচ্ছেন, বলে সেই টাকাটা আসলে তারা এখান থেকে ফেরত পাবেন কিনা। 100% আসলে মার্জিন নিয়ে তো আসলে ব্যবসায়ীরাও যান না, বলে সেক্ষেত্রে ব্যাংকের কিন্তু একটা দায় এখানে থেকেই যায়। ডলারের যে ক্রাইসিসটা আছে ইতিমধ্যে কিন্তু এটা মোটামুটি সমাধান হয়ে গেছে। এই মুহূর্তে আমার মনে হয় না যে ডলারের কোনো ক্রাইসিস আছে। তো সুতরাং ডলারের ক্রাইসিস না থাকা, কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ব্যবসায়ীদের সাথে ব্যাংকিং সেক্টরের একটা আস্থাহীনতা বা একটা সংকট, মানে এক ধরনের
মানে দূরত্ব, এটা কিন্তু আসলে ঘোচানো যাচ্ছে না যে কোনো ভাবে। কারণটা এটার বেশ কিছু কারণও আছে। কারণটা হচ্ছে যে আমাদের বেশ কিছু ব্যাংক কিন্তু ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। সরাসরি দেউলিয়া যদি আমরা নাও বলি, তাহলে তারা আসলে কিন্তু অবসায়িত হয়েছে। ৫টি ব্যাংকের কথা আপনি নিজেও মার্জার জানেন হয়েছে, যে জি, তারা হচ্ছে একীভূত কম্বাইন্ড বা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে তারা পরিগণিত হয়েছে। তারা হয়তো লাইসেন্সও পেয়ে যাচ্ছে ইতিমধ্যেই। আর অন্যান্য ব্যাংকের অবস্থাও যে খুব বেশি ভালো তা না। আমি খুবই ধন্যবাদ জানাতে চাই যে বর্তমানে যারা বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে অন্যান্য সেক্টরে দায়িত্বশীল যারা আছেন, তারা কিন্তু এই কাজটা অ্যাটলিস্ট করেছেন, যে তারা ইন্টেনসিভ অডিটে গিয়েছেন এবং অডিট করে তারা দেখাতে সক্ষম হয়েছেন যে আসলে কতগুলো ব্যাংকের অবস্থা একেবারেই সঙ্গীন। তো সুতরাং ইভেন সরকারি বা রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, কোনো কোনো ব্যাংকে ইভেন 60-70% মতো হচ্ছে নন পারফর্মিং লোন হয়ে গিয়েছে। NPL দাঁড়িয়েছে। শুধুমাত্র সোনালী এবং অগ্রণী বাদ দিয়ে এই দুটো হয়তো কম বেশি প্রায় 40%-এর নিচে আছে। আপনি জনতা ব্যাংকের কথা বলেন, রূপালী ব্যাংকের কথা বলেন, বেসিকের কথা বলেন, বা অন্যান্য যে সরকারি ব্যাংকগুলো আছে তাদের কথা যদি আমি বলি, এরাই তো মূলত হচ্ছে বেসরকারি ব্যাংক যেগুলো আছে বা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, তাদেরকে কিন্তু আসলে নীতি সহায়তা দিয়ে থাকে, অথবা অনেক ক্ষেত্রে রিফাইন্যান্সিং এর সুবিধাটাও কিন্তু দিয়ে থাকে। এখন এই বড় বড় ব্যাংক, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভিতরের অবস্থা কিন্তু আসলে ফাঁপা। দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাংক ইতিমধ্যে ব্যবসায়ীদেরকে ঋণ দিয়েছে অথবা ঋণ দিতে বাধ্য হয়েছে, রাজনৈতিক কারণ হোক বা অর্থ যে কোনো কারণেই হোক না কেন, বিগত সরকারের একটা লুটিপুটি খেয়েছে। এবং এই যে এত ধরনের ব্যাংকে ডাকাতি হলো, এরা কিন্তু আসলে টাকাগুলো ফেরত পায়নি। এই ব্যবসায়ী মহল তারাই কিন্তু নামে বেনামে আমদানির কথা বলে, রপ্তানির কথা বলে, এমনি এমনি তো আর টাকা নেয়নি। সে নিশ্চয়ই বলেছে হয়তো তারা আমদানি করে নাই, কিন্তু হচ্ছে আমদানির বিল দেখিয়ে দিয়েছে, রপ্তানি করে নাই, কিন্তু হয়তো তারা এখান থেকে করেছে। তো সুতরাং সবকিছুর মাধ্যমে যেটা একটা হয়েছে যে ব্যাংকগুলোর কোষাগার কিন্তু খালি হয়ে গেছে। এখন এই মুহূর্তে ব্যাংকাররা কিন্তু ওই ধরনের একটা আস্থার সংকটে ভুগছেন, যে এই মুহূর্তে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের অ্যাপ্রোচটা কি, তাদের আসলে উদ্দেশ্যটা কি, তারা আসলে কতটুকু আমাদেরকে ব্যাংকে টাকাগুলো ফেরত দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, এখানে আন্ডার ইনভয়েসিং হবে কিনা, ওভার ইনভয়েসিং হবে কিনা, টাকা পাচার হবে কিনা, বা বিদেশে থেকে ডলার আসলে যে পরিমাণ ডিক্লারেশন সম পরিমাণ টাকা এখানে আসবে কিনা, এই ধরনের একটা নেগোসিয়েশন কিন্তু হচ্ছে না, এরকম দাবি করা যায় না। আপনি কি বলতে চাইছেন অতীতে যা কিছু ঘটেছে সেই ট্রমা থেকে এখনো পর্যন্ত ব্যাংকিং সেক্টর বের হতে পারেনি? আমার কাছে মনে হয় না বের হতে পেরেছে। কারণটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু যে বাংলাদেশ সরকার এবং হচ্ছে আর্থিক মানে এফআইডি বা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক, তার কিন্তু কড়া নজরদারিতে রেখেছে। এবং এরা আসলে কোন দিক থেকে কিভাবে ব্যাংকিং করছে এবং তাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিসের কারণে মানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে অথবা বাংলাদেশের কান্ট্রি রেটিং যেটা আছে এটা যাতে পড়ে না যায়, এর ব্যাপারে কিন্তু তারা খুবই মানে সজাগ রয়েছেন। সুতরাং সার্বিক দিক থেকে আমার যেটা মনে হয় যে ব্যাংকে, বিশেষ করে বেসরকারি বেশ কিছু ব্যাংকে তাদের তারল্যের আধিক্য আছে, এটা ঠিক, কিন্তু অনেক ব্যাংকই আছে কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে তারা তো আসলে ডিপোজিটরদেরকে অনার করতে পারছে না। তাদের 5,000 টাকা 10,000 টাকার চেকও অনেক ব্যাংক আছে তারা দিতে পারছে না। 2 লাখ টাকা তো দূরের কথা, বা 2 কোটি টাকা তো আরো দূরের কথা। কিন্তু একটা বিষয় হচ্ছে এখান থেকে আমাদেরকে বের হতে হবে, কারণ ব্যাংকিং এর মূল অন্যতম কাজও কিন্তু এটা যে আমদানি রপ্তানি বাণিজ্য, আপনি বলছিলেন যে বৈদেশিক বাণিজ্যের কড়া তদারকি করছে, এই কড়া তদারকি না অতি কড়া তদারকির কারণেই বিনিয়োগ স্থবির হয়ে গেল। না, এখানে তদারকি দরকার। এখন কড়া বা অতি কড়া এটা আসলে এটা সময়ের উপরে নির্ভর করে, যে আসলে যেহেতু আমরা যদি এটা মনেই করি যে আসলে তো অতীত থেকে শেখার একটা বিষয় আছে, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন। কারণটা হচ্ছে পূর্ববর্তী সরকারে যেটা হয়েছে, রাষ্ট্রীয় পক্ষ থেকে রাষ্ট্রের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় কিন্তু একটা দুর্বৃত্তায়িত গ্রুপ তৈরি হয়েছিল এবং তাদের সরাসরি সহযোগিতায়, তাদের ইন্ধনে, তাদের প্রচেষ্টায় এবং তাদের ইচ্ছায় কিন্তু আসলে ব্যাংকিং খাতে পরিলুট হয়েছে। সুতরাং এই ইন্টারিম সরকার তারা এটাকে কেন হতে দেবেন? তাদের তো তদারকি করাই উচিত। ধন্যবাদ। এবং এই সরকারের কোনো লক্ষ্য নাই যে কাউকে সুবিধা দিতে লাগবে বা কোনো কিছু পক্ষপাতমূলক বা কোনো গোষ্ঠী চিন্তা আপাতত দেখা যাচ্ছে না। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
এবার হ্যাঁ বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমি এবারে শুরুতেই যেতে চাই ডক্টর রশিদ আহমেদ হুসাইনি আপনার কাছে। আপনি এর আগে বলছিলেন যে রাজনীতির কথা বলছিলেন, আসলে নির্বাচনের কথা মূলত আপনি বলতে চেয়েছেন। এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে ঘিরেও একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। এই যদি নির্বাচিত সরকার যেই ক্ষমতায় আসবে, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আপনারা শিল্পোদ্যোক্তা, আপনারা রপ্তানিকারক, সেই হিসেবে কি চাইছেন? আপনারা প্রত্যাশার জায়গাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। রাজনীতি নিয়ে কথা বলতে ভয় পাই। তার কারণ হচ্ছে গত সরকারের আমলে আমার ছোট্ট একটা পরিচয় আছে। আমি 90-তে ডাকসু মেম্বার ছিলাম। এই রাজনীতির কারণে আমার ব্যবসা বন্ধ, আমার 3 বছর ব্যবসা বন্ধ ছিল, আমার গ্যাস লাইনটা এখনও কাটা, এখনও লাগাইতে পারি নাই। ট্রেড লাইসেন্সটা আমার 7 বছর বন্ধ করে দিছে ডিউ টু পলিটিক্স। কেন? আমি ডাকসুর মেম্বার ছিলাম। এই চ্যাপ্টার ক্লোজ করে যদি আপনার প্রশ্নের অ্যান্সারে আসি, বাংলাদেশের বিনিয়োগের আমরা আগেও বলছিলাম। বাংলাদেশে বিনিয়োগ বলেন, সামাজিক উন্নয়ন বলেন, সততা বলেন, সত্যকে শাসন বলেন, দুর্নীতি বন্ধ করেন, সব কিছুর মূলে কিন্তু রাজনীতিবিদেরা। রাজনীতি রাজ্যের নীতি, সেটা কোনো ব্যক্তি বা দলের নীতি না। রাজনীতিবিদদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে। তারা রাজনীতি অবশ্যই করবেন, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনসেবা। এখন যারা রাজনীতি করছে তারা কি দেশের সেবা, জনগণের সেবা করার জন্য করছে? অবশ্যই তারা তাদের ম্যানিফেস্টো আছে, আসবে। তারা আগেও চালিয়েছেন, এখনো চালাবেন। আর এখন যারা চালাচ্ছে তারা রাজনীতিবিদ নয়। সামনে আমাদের বিনিয়োগ যদি বাড়াতে হয়, আস্থাটা যদি ফিরে আনতে হয়, তাহলে আমাদের প্রথম দরকার বাংলাদেশে স্বচ্ছ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আসতে হবে। আপনি যে প্রশ্ন করেছেন তাদের কাছে কি চান, নির্বাচনের পরে কোনো না কোনো দল দেশ চালাবে। আমি মনে করি আমাদের সবাইকে দেশের স্বার্থে এই 36 জুলাই, 5ই আগস্টের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সবাইকে দেশপ্রেমিক হতে হবে সত্যিকার অর্থে, মুখে বললে হবে না। আমাদের স্বজনপ্রীতি এটা পরিহার করতে হবে দেশের স্বার্থে। কতখানি বাস্তবসম্মত আপনার এই দাবি? এখন এটা আপনি এখন আমাকে আবার যাচ্ছেন ওদিকে নিয়ে যাচ্ছেন আমাকে। দেখেন, বর্তমানে আমরা অনেকেই জানি যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে, কি আসবে ক্ষমতায়। এই যে সংস্কার, এই সংস্কার নিয়ে তো এই সরকার এখন বলতে সংস্কার করতে হবে, কিন্তু এই সংস্কার কিন্তু যারা চালাবেন, আমি নাম বলেই ফেলি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি এই দেশকে নিয়ে, দলকে নিয়ে চিন্তা করেন বিদায় উনি প্রথম সংস্কারে কিন্তু 7 দফা দিয়েছিলেন। পরবর্তী সবাইকে আলোচনা করে এটাকে 27 দফায় নিয়েছিলেন। পরবর্তীতে 31 দফায় নিয়ে কিন্তু উনি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা দেশ কিভাবে চালাবো। সেখানে কিন্তু ব্যাখ্যা করলে অনেক সময় লাগে। সেটি একটি রাজনৈতিক দলের সেই ঘোষণা থাকতেই এই রাজনৈতিক দলরাই তো দেশ চালাবে নির্বাচনের পরে। তাদের কাছে আপনার ব্যবসায়ী প্রত্যাশা কি? তাদের কাছে আমার যে প্রত্যাশা যে ব্যবসায়ী হিসাবে, যে আমরা ব্যবসাকে ব্যবসা বান্ধব রাখি, পলিটিসাইজ না করি, আমরা এটাকে স্বজন ভিত্তিতে না নিই, এবং এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসাকে টিকতে হলে মানে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক না করে ব্যবসায়ীকে ব্যবসায়ী হিসেবে দেখা উচিত, রাজনীতিবিদ হিসেবে দেখা উচিত। এবং আমার মনে হয় সেটাই হবে। এবং এই সামনের নির্বাচনে এখনো বলি, অনেকে অনেক প্রার্থী ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, মাঠ জরিপ আবারও করেন। কাদের কাছে দেশ নিরাপদ? যারা ব্যাংক লুট করেছে তাদের কাছে। আজকে ব্যাংক লুটের কারণেই তো আমাদের অর্থনীতির অবস্থা। তারা তো নেই, তারা তো আর নির্বাচনে আসতে পারছেন না। কিন্তু আমরা যারা আসবো বা যারা এখন আসবে, এখানেও যাচাই বাছাই করা দরকার। সেটি তো ভোটাররা করবে। রিপোর্ট আছে, আপনি যখন নমিনেশন দিবেন তখন আপনাদের যাচাই বাছাই, সেটি রাজনৈতিক দলের বিষয়। আমরা আপনার কাছে আসতে চাই আসলে স্পেসিফিক বিজনেসম্যান হিসেবে, বিনিয়োগকারী হিসেবে। আপনারা আগামী যে সরকার, সেই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমরা সরকারের কাছে আমাদের প্রথম দাবি হলো
এই এলডিসি গ্রাজুয়েশনকে আমাদের 3 বছর ডেফার্ট করে দেওয়া, না হলে আমরা সক্ষমতা আসতে পারবো না। এক, দ্বিতীয়ত যে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে গিয়েছে এগুলিকে পুনরায় চালু করার জন্য অতি সত্বর ব্যবস্থা নেওয়া, এবং যেসব ফ্যাক্টরি দিন দিন বন্ধ হচ্ছে তাদেরকে রিফাইন্যান্সিং করে সত্যিকার অর্থে একটা উচ্চতর কমিটি করে, বিসিআই আছে আমাদের পাতা সংগঠন, বিসিআই, বিজিএমই, বিপিবি সবাই মিলে এবং গভর্নমেন্টের বিভিন্ন লোক দিয়ে যে সত্যিকার অর্থে এই ফ্যাক্টরিগুলি কি আদৌ বন্ধ হওয়ার যোগ্য নাকি তাকে চালু করা যাবে, এই জায়গা যদি আসতে না পারা যায়, এবং যারা করোনাকালীন কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে, 15 আগস্টের বা 5 আগস্টের কারণে পলিটিক্যাল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সত্যিকার লিস্ট করে যে তাদের রিফাইন্যান্সিং করা হয়। সেই জন্য তো কেন্দ্রীয় ব্যাংক অনেকগুলো সাপোর্ট দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারি। সেখানে আমি বলেছি কিন্তু এই জিনিসগুলি থেকে আমাদের যেটা আত্মীয়করণ, দলীয়করণ, এবং ওই আমরা আসলে কেউ নিজেদের এই গণ্ডির বাইরে যাচ্ছি না, সমান্তরাল সবাইকে দেখতে হবে। কারণ বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের মানুষ, এক্সপোর্টার সবাই কিন্তু ব্যবসায়ী, অতএব সত্যিকার এক্সপোর্টারদেরকে আমরা দেখি এখনো কিন্তু ব্যাংকে যারা অফিসাররা আছেন শুধুমাত্র বড় বড় গাড়ি কিন্তু ইন্ডাস্ট্রি মালিকরা চালায় না, শুধু ইন্ডাস্ট্রি মালিকরাও কিন্তু তাদের ছেলে মেয়ে দেশে বাইরে পড়ে না। যদি জরিপ করেন, আমি হলফ করে বলতে পারি, সরকারি চাকরিজীবী যারা কাস্টমস, বন্ড, এনবিআর, ব্যাংক, বিমায় চাকরি করে, আমাদের ব্যবসায়ীদের ছেলে মেয়ে যদি 100 জন পড়ে তাদের আছে 500 জন। তুমি এটা কোথায় পালা? নিশ্চয়ই সেখানে জবাবদিহিতার ভিতরে আনতে চান, জবাবদিহিতার ভিতরে আনতে হবে, ট্যাক্স ফাইলগুলি প্রপারলি এখানে করতে হবে যে অ্যাকচুয়ালি ব্যবসায়ী কারা। এটা একটা কমিটি গঠন করে আমি আহ্বান জানাবো আপনার মাধ্যমে, যারা ক্ষমতা আসবেন আপনারা সত্যিকার অর্থে ব্যবসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলুন। ধন্যবাদ। সেই অপেক্ষায় আমরা রইলাম। জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনি যে গবেষণা আপনি করেন প্রতিনিয়ত, বা আর্থিক খাতের প্রায় প্রত্যেকটি বিষয়ের সাথে আপনি সম্পৃক্ত, সেই বিবেচনায় কি চাইছেন, কি হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবে, বা যারা রাজনৈতিক যে ডামাডোলে গা ভাসিয়েছেন সেখানটা থেকে কি কি ঘোষণা আসতে পারে দেশের অর্থনীতিকে, বিনিয়োগকে সুরক্ষিত রাখবার বা আরো উন্নত করবার? থ্যাংক ইউ আপনাকে। আসলে ব্যবসা বান্ধব পরিবেশের চেয়ে আমার কাছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে জনবান্ধব আসলে একটা পলিসি বা পরিবেশ তৈরি করা দরকার। কারণ জনগণ যদি ভালো থাকে, জনগণকে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে সেই ওয়েলফেয়ার স্টেটটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তো তাহলে ব্যবসায় বান্ধব পরিবেশ অটোমেটিক্যালি নিশ্চিত হবে। সেখানে বিনিয়োগ নিশ্চিত হবে, প্রফিট নিশ্চিত হবে, দুর্নীতি রোধ হবে, বা দুর্নীতির স্কোপ যেটা ওইটাকে যদি আমরা বন্ধ করতে সক্ষম না হই, তাহলে এরকম মানে মুখে মুখে কথা বলে আসলে দুর্নীতি বন্ধ করা কখনোই সম্ভব না। কোনো একটি দল বা গোষ্ঠী তারা কোনো ইশতেহার দিলেন যে আমরা দুর্নীতি রোধ করব, আমরা হচ্ছে স্বজনপ্রীতি করব না, আমরা বেছে বেছে কাউকে ঋণ দেব না, অথবা হচ্ছে বেছে বেছে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা, এই সমস্ত যে লুপহোলস যেগুলো আছে সেগুলো যদি আমরা বন্ধ করতে সক্ষম না হই, মানে অতীতে যে অন্যায়গুলো ঘটেছে বা অনিয়মগুলো ঘটেছে সেইগুলোকে থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে না ঘটে। হ্যাঁ, এবং সেটার জন্য কিন্তু আসলে আমরা খুবই আশাবাদী ছিলাম বা এখনো আশাবাদী আছি যে বর্তমানে যারা দেশ পরিচালনায় আছেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকার, তারা ইতিমধ্যে জুলাই সনদ প্রণয়ন করেছেন এবং জুলাই সনদের মানে ভিত্তি করে আগামীতে যদি সংবিধান সংস্কার কমিশন বা যে ওয়েতে আসলে মানে বর্তমান সরকার যে ঘোষণাগুলো দিয়েছে, গণভোটের কথা বলা হচ্ছে, তো সুতরাং এই সমস্ত কিছু যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে যে সরকার আসবেন তাদের জন্য কিন্তু সুবিধা হবে। এই মুহূর্তে যদি এরকম যদি থেকে থাকে কোনো দল বা মতের মধ্যে এরকম থেকে থাকে যে জুলাই সনদ বাস্তবায়িত হলে তাদের জন্য দেশ পরিচালনা করা কঠিন হবে, কোন দল আসবে সেটা তো আর আমরা জানি না, এটা সম্পূর্ণরূপে জনগণ কিন্তু নিশ্চয়তা প্রদান করবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। তো সুতরাং সেই যে দলই আসুক না কেন, যারাই আসুক না কেন, আমরা মনে করি যে তারা স্বাধীনতার সপক্ষ শক্তি হবেন, তারা জুলাই বিপ্লব যে চেতনা সেটাকে ধারণ করে, দেশের জন্য মানুষের আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে দারিদ্র্য বিমোচন, বেকারত্ব বিমোচন, নিরসনের সমস্ত কিছু কিন্তু তারা এনশিওর করতে চাইবেন। এবং সেটার জন্য কিন্তু যে একটা প্ল্যাটফর্ম
সেই প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু তারা এই জুলাই সনদটাকে কিন্তু বাস্তবায়নের জন্য তারা ইশতেহার হিসেবে গ্রহণ করতে পারে। আমার কাছে কেন জানি মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন না এরকম যদি কোনো দলের ইশতেহারে থাকে তাহলে হয়তো জনগণ তাদেরকে খুব ভালোভাবে নেবেন না। কারণ জনগণ মুখিয়ে আছে সংস্কারের জন্য, জনগণ মুখিয়ে আছে ভোট প্রদানের জন্য, জনগণ মুখিয়ে আছে যে আগামীর ভবিষ্যৎ যাতে হচ্ছে শোষণ বৈষম্য মুক্ত একটি যাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। এই জন্যই কিন্তু সময়ে সময়ে হয়তো বললেন যে তিনি 90-এর গণ আন্দোলন তার ছাত্র নেতা ছিলেন, ওই সময় রক্ত দিয়েছেন, 24-এ রক্ত দিয়েছেন, 71-এ রক্ত গিয়েছে, 52-তে রক্ত গিয়েছে। সুতরাং এই জাতি আর কতদিন রক্ত দেবে? আর যাতে রক্ত না দিতে হয় এবং যে সমস্যাগুলো আছে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে সেই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারে। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়গুলো উঠে এসছে যে ভবিষ্যতে যারা রাজনৈতিক যে দল ক্ষমতায় আসবে তারা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, গ্যাসের সংকট, বিদ্যুৎ সংকট, জমির সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিনিয়োগ বান্ধব রাখা, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা, সহজে ঋণ যাতে বিনিয়োগকারী প্রকৃত বিনিয়োগকারীরা পায় এবং বিনিয়োগকারীদের ক্ষেত্রে অন্যান্য যে বাধাগুলো আছে সেই বাধাগুলো নিশ্চয়ই নিরসন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করব। তার আগে জানিয়ে রাখি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই বিশেষ অনুষ্ঠান বিজনেস টাইমস প্রতি শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।